প্রাচীন ঐতিহ্য আর আধুনিক উদযাপনের মিশেলে এই উৎসব যেন এক জীবন্ত সাংস্কৃতিক মিলনমেলা। প্রতিযোগিতায় দীর্ঘ বাছাইয়ের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং সান্তা মারিয়ম হোং হ কনফুসিয়াসের মোট ২৪টির মধ্যে ১১টি দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। শুধু সিনেমা প্রদর্শনী নয়, এখানে ছিল আলোচনা, নতুন ধারার চলচ্চিত্রের উপস্থাপন আর প্রযুক্তির নতুন সম্ভাবনার খোঁজ। চীনের রয়েছে অসংখ্য চিত্তাকর্ষক পৌরাণিক গল্প। এই অঞ্চলটি বিশেষভাবে পরিচিত তার রাজস্বিক হলুদ আভাযুক্ত হুয়াংইয়া চায়ের জন্য। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানামাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবারও উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে। ডাবল থার্ড ফেস্টিভ্যাল বা স্থানীয়ভাবে পরিচিত সান ইউএসান উপলক্ষে গান, নাচ আর লোকসংস্কৃতির নানা রঙিন আয়োজনে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। এদিকে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বসন্তের শেষ প্রহরে প্রকৃতি যখন বর্ষার আগমনের বার্তা দেয়, তখনই উদযাপিত হয় প্রাচীন সৌর উৎসব গ্রেইন রেইন বা কু ইউ। এ উপলক্ষে চীনের চাওসিংতং গ্রামে দেখা গেছে এক অনন্য সাংস্কৃতিক উৎসব, যেখানে ঐতিহ্য, প্রেম, লোকসংস্কৃতি আর পর্যটনের মেলবন্ধন নতুন করে প্রাণ পেয়েছে। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক উদযাপনের মিশেলে এই উৎসব যেন এক জীবন্ত সাংস্কৃতিক মিলনমেলা। চীনা চান্দ্র ক্যালেন্ডারে তৃতীয় মাসের তৃতীয় দিনে উদযাপিত হয় ডাবল থার্ড ফেস্টিভ্যাল, যার ইতিহাস বহু প্রাচীন শাংসি উৎসব পর্যন্ত বিস্তৃত। এটি শুধু হান জাতিগোষ্ঠীর নয়, বরং বিভিন্ন সংখ্যালঘু জাতিগোষ্ঠীরও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। ২০১৪ সালে এটি জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়। এবছর উৎসবটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের মানুষ টানা ৪ দিনের ছুটি উপভোগের সুযোগ পান। ফলে পুরো অঞ্চলে দেখা গেছে উৎসবের বাড়তি উচ্ছ্বাস। লাইপিন শহরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৃত্য ও পরিবেশনা, যেখানে শিল্পীরা প্রার্থনামূলক নাচের মাধ্যমে ভালো আবহাওয়া, জাতিগত সম্প্রীতি ও দেশের সমৃদ্ধি কামনা করেন। ঢোলের তালে তালে স্থানীয় মানুষ ও পর্যটকরাও নাচে অংশ নিয়ে তৈরি করেন এক প্রাণবন্ত পরিবেশ। পর্যটন নগরী হিসেবে পরিচিত ইয়াংশো কাউন্টিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ড্রাগন ও সিংহ নৃত্যের তালে তালে রাস্তা ভরে ওঠে দর্শনার্থীদের উচ্ছ্বাসে, যারা মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। ইউলিন শহরেও দেখা গেছে একই রকম উচ্ছ্বাস। সেখানে ড্রাগন নাচ, বাঁশের দণ্ড নাচ, লোকসঙ্গীত ও বিভিন্ন জাতিগোষ্ঠীর নৃত্য পরিবেশনা উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। গ্রামাঞ্চল থেকে শহর, সবখানেই মানুষ ঐতিহ্যের সুরে নেচে গেয়ে একাত্ম হয়েছে। শতাব্দী প্রাচীন সংস্কৃতি আর আধুনিক পর্যটনের এই মেলবন্ধন যেন ডাবল থার্ড ফেস্টিভ্যালকে দিয়েছে এক নতুন প্রাণ, যা প্রমাণ করে সংস্কৃতি শুধু অতীত নয়, বরং জীবন্ত বর্তমানও। চীনের ২৪টি ঐতিহ্যবাহী সৌর পর্বের মধ্যে ষষ্ঠটি হল কু ইউ বা গ্রেইন রেইন, যা বসন্তের শেষ সৌর পর্ব হিসেবে পরিচিত। এটি বর্ষাকালের সূচনা নির্দেশ করে, যে সময় কৃষিকাজ ও ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত হয়। চাওসিংতং গ্রাম, যা চীনের ছিয়ানতোংনান মিয়াও এবং তং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের লিপিং কাউন্টিতে অবস্থিত। সেখানে কু ইউ উৎসব কেবল কৃষিভিত্তিক উৎসবেই নয়, বরং এটি স্থানীয় তরুণ তরুণীদের প্রেম ও সম্পর্ক প্রকাশের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপলক্ষ। এবছর উৎসবকে কেন্দ্র করে গ্রামটিতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ঐতিহ্যবাহী বিয়ে অনুষ্ঠান।
শত শত মানুষের অংশগ্রহণে তৈরি হয় এক বিশাল শোভাযাত্রা। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা পথ জুড়ে বিতরণ করেন বিয়ের মিষ্টি, যা স্থানীয় বিশ্বাস অনুযায়ী সৌভাগ্য বয়ে আনে। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কল অ্যান্ড রেসপন্স গান, যা তং সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য। তরুণ তরুণীরা মুখোমুখি দাঁড়িয়ে পালাক্রমে গান গেয়ে নিজেদের অনুভূতি, ভালোবাসা ও ভবিষ্যৎ জীবনের আশা প্রকাশ করেন। পাহাড়ি পরিবেশে সেই সুরেলা কণ্ঠ যেন পুরো গ্রামকে এক মোহময় আবহে ভরিয়ে তোলে। উৎসব চলাকালীন 3 দিনের চাওসিংতং গ্রামে ভিড় করেন 40,000-এরও বেশি পর্যটক। এর মধ্যে প্রায় 60% দর্শনার্থী আসেন কাছাকাছি অর্থনৈতিক অঞ্চল কুয়াংতং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়া থেকে উচ্চ গতির ট্রেন ব্যবহার করে। পর্যটকদের চাপ সামলাতে রেল কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেন সার্ভিস চালু করে, যাতে যাতায়াত হয় আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়। ঐতিহ্য আর আধুনিক পর্যটনের এই সমন্বয় প্রমাণ করে সংস্কৃতি শুধু অতীতের স্মৃতি নয়, বরং স্থানীয় উন্নয়নের শক্তিশালী চালিকা শক্তিও। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। আন্তর্জাতিক চীনা ভাষা দিবস 2026কে ঘিরে বাংলাদেশে প্রথমবার হয়ে গেল চীনা চলচ্চিত্র ও নাটকের ডাবিং প্রতিযোগিতা। কণ্ঠের গভীরে শিরোনামে গেল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে 11টির মধ্যে 3টি দল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক চীনা ভাষা দিবস 2026কে সামনে রেখে বাংলাদেশে হয়ে গেল চীনা চলচ্চিত্র ও দেশটির টিভি নাটকের ডাবিং প্রতিযোগিতা। কণ্ঠের গভীরে শিরোনামে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে সকাল থেকে ছিল চীনা ও বাংলাদেশি শিক্ষার্থীদের উপস্থিতিতে সরগরম। প্রতিযোগিতায় দীর্ঘ বাছাইয়ের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং সান্তা মারিয়ম হোং হ কনফুসিয়াসের মোট 24টির মধ্যে 11টি দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই চীনা চলচ্চিত্র ও টিভি নাটকের ডাবিং প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল চীনা ভাষার সৌন্দর্য, ধ্বনি ও সংস্কৃতিকে গভীরভাবে অনুভব করা। অনুষ্ঠানে অতিথি চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মোহাম্মদ আফসার কামাল, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা সিয়াও ইয়ান সহ ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই। প্রতিযোগিতায় 5 জন চীনা বিচারক উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় নগদ অর্থ এবং সনদ পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিজয়ীরা বলেন, ভবিষ্যতে যেন এমন আয়োজন অব্যাহত থাকে। সবকিছু মিলিয়ে খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স এবং আশা করি যে এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, পরবর্তীতে আমাদের পরবর্তী যারা আসবে চীনা ভাষা পড়বে তারাও আসলে এই ডাবিং কম্পিটিশনের মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। এই পুরো প্রতিযোগিতাটা আমাদের ফিলিংস অ্যামেজিং, খুবই অ্যামেজিং। আমরা প্রিলিমিনারি রাউন্ডে যে আমরা পাস করেছি ওটা আমাদের জন্য অনেক বড় ছিল, প্লাস আমাদের যেহেতু ক্লিপ চেঞ্জ হয়েছে। এমন আয়োজন বাংলাদেশের মানুষের জন্য চীনা ভাষাকে জানা এবং চলচ্চিত্রকে আরও কাছ থেকে জানার সুযোগ বলে মনে করেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলরের পাশাপাশি উপস্থিতরা। Wonderful students in Bangladesh can learn Chinese language. চীনা ভাষা, সংস্কৃতি এবং চলচ্চিত্রকে আরও কাছ থেকে জানার সুযোগ এটি।
এই প্রতিযোগিতা চীনা ভাষাকে আরও ভালোভাবে শেখার একটি প্ল্যাটফর্ম। আমি মনে করি এর মাধ্যমে চীনা ভাষা শেখায় আগ্রহী হবেন বাংলাদেশের তরুণরা। So they can show their real cultural exchange between China and Bangladesh. এপ্রিলের ২০ তারিখ আন্তর্জাতিক চীনা ভাষা দিবস। দিবসটিকে কেন্দ্র করে এমন আয়োজন দারুণ বিষয়। দুদেশের মূল্যবোধ, সংস্কৃতিকে ভাগাভাগি করার সুযোগ এটি। ডাবিং প্রতিযোগিতার এই আয়োজনকে সত্যিকার অর্থে চীনা ভাষা শেখার সুযোগ মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক। আজকের এই ডাবিংয়ের মধ্যে শিক্ষার্থীরা চেষ্টা করেছে যে সত্যিকারের যেটা এক্সপ্রেশন হওয়া উচিত, শুধু পড়তে জানলে হবে না, ডাবিংয়ের মাধ্যমে তারা সেই এক্সপ্রেশনটা কিভাবে যুক্ত করতে পারে, সঠিক অর্থ যাতে বের করতে পারে, এটা তারা আসলে উপভোগ করেছে। অনুষ্ঠানে 5টি দল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, 3টি দল তৃতীয় পুরস্কার, 2টি দ্বিতীয় পুরস্কার এবং 1টি দল প্রথম পুরস্কার অর্জন করেছে। এছাড়া প্রশিক্ষকদের জন্য ছিল বিশেষ পুরস্কার। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের চীনা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে এবং দুদেশের সাংস্কৃতিক সম্পর্ক হবে আরও জোরদার। লুৎফর কবির, সিএমজি বাংলা। বিশ্বের চলচ্চিত্র মানেই শুধু বিনোদন নয়, এটি সংস্কৃতির সেতুবন্ধন, ভাবনার আদান প্রদান আর তরুণ প্রজন্মের জন্য নতুন দিগন্ত উন্মোচনের এক অনন্য মাধ্যম। আর সেই সেতু বন্ধনের অন্যতম বড় মঞ্চ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সদ্য পর্দা নামল বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এপ্রিলের 16 তারিখ শুরু হয়ে এই উৎসবের 16তম আসর চলে 25 তারিখ পর্যন্ত। বিশ্বের নানা প্রান্ত থেকে নির্মাতা, শিল্পী আর চলচ্চিত্র প্রেমীরা একত্র হন এই আয়োজনে। শুধু সিনেমা প্রদর্শনী নয়, এখানে ছিল আলোচনা, নতুন ধারার চলচ্চিত্রের উপস্থাপন আর প্রযুক্তির নতুন সম্ভাবনার খোঁজ। চায়না মিডিয়া গ্রুপের সিসিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এই উৎসবকে ঘিরে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন চীনে বসবাসরত একজন মার্কিন ব্লগার মারিসা লেন্সে। প্রায় 8 বছর ধরে চীনে বসবাস করা এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর মনে করেন চলচ্চিত্রই পারে ভিন্ন সংস্কৃতির মানুষকে এক সুতোয় গাঁথতে। এই চলচ্চিত্রগুলো তাকে দেখিয়েছে চীনের সমাজ কিভাবে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আর সেই পরিবর্তনের ভেতরে মানুষের আবেগ, দ্বন্দ্ব আর স্বপ্নগুলো কেমন করে জায়গা করে নিচ্ছে। এই তরুণ ব্লগার মনে করেন তরুণ প্রজন্মের জন্য এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল এক বিশাল অনুপ্রেরণা। এখানে তারা দেখতে পায় বিশ্বের নানা গল্প, নানা জীবনধারা, নানা বাস্তবতা। মারিসার মতে এই উৎসবগুলো শুধু বিনোদনের জায়গা নয়, এগুলো তাদের শেখায় ভালোবাসা, ভয়, স্বপ্ন, এসব অনুভূতি আসলে সবারই এক। চীনের চলচ্চিত্রে এখন দেখা যাচ্ছে নতুন এক জোয়ার। বড় বাজেটের সাইফাই সিনেমা আর ছোট পরিসরের মাইক্রো ড্রামা দুটোই তরুণ নির্মাতাদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। এবারের ফেস্টিভ্যালে ছিল এআই নির্ভর চলচ্চিত্রের জন্য আলাদা বিভাগ। মারিসা মনে করেন এআই নতুন নির্মাতাদের জন্য সুযোগ তৈরি করছে, কম খরচে বড় আইডিয়া বাস্তবায়নের পথ খুলে দিচ্ছে। তবে তিনি এটাও মনে করিয়ে দেন, প্রযুক্তি যতই উন্নত হোক, একটি ভালো গল্পের আত্মা আসে মানুষের অভিজ্ঞতা থেকেই। অংশগ্রহণকারীদের মতে আজকের তরুণরা শুধু দর্শক নয়, তারা আগামী দিনের গল্পকার। এমন উৎসব তাদের শেখায় কিভাবে নিজের সংস্কৃতি তুলে ধরতে হয়, আবার অন্যের সংস্কৃতিকেও বুঝতে হয়। চলচ্চিত্রের ভাষা আলাদা হতে পারে, কিন্তু অনুভূতি এক, আর সেই অনুভূতির সেতু বন্ধনেই তৈরি হচ্ছে এক নতুন আরও সংযুক্ত বিশ্ব। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। বই মানব সভ্যতার অগ্রযাত্রার অন্যতম সঙ্গী। বাংলাদেশে অমর একুশে বইমেলার মতোই চীনে সারা বছর নানা বইমেলা অনুষ্ঠিত হয়। বেইজিং বই বিতরণ মেলায় প্রকাশনার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি, সংস্কৃতি ও সৃজনশীলতার নতুন সমন্বয়।
এখানে বই শুধু পড়ার উপকরণ নয়, বরং আধুনিক ডিজাইন, শিশু সাহিত্য, এআই ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে নতুন অভিজ্ঞতার দ্বার খুলে দিচ্ছে। প্রিয় দর্শক, মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী ইয়াং ওয়েমিং স্বর্ণা ও ইয়াং চিচেন অনুপমা। দর্শক, আমি অনুপমা। আমি ইয়াং ওয়েমিং স্বর্ণা। মানব জাতি অগ্রগতির জন্য বই সর্বদাই এক অপরিহার্য সঙ্গী। বাংলাদেশে অমর 21 বই মেলা আছে। চীনেও বছরব্যাপী বিভিন্ন ধরনের বই মেলা চলে। আজ আমরা এসেছি বেইজিং বই মেলায়। এখানে শুধু বিভিন্ন প্রকাশক বা বই দেখা যায় তা নয়, প্রকাশনা শিল্পের নতুন প্রবণতাও দেখা যায়। চলো আমরা একসঙ্গে দেখব বইয়ের সাথে সাংস্কৃতিক বর্ণ, অ্যানিমেশন ও প্রযুক্তির কি কি চমক ঘটবে। চলুন প্রথমে দেখে নেওয়া যাক এবারের বই মেলায় কি কি নতুন বই বা আকর্ষণীয় পণ্য আসছে। পৌরাণিক কাহিনী হল বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির উৎস। চীনের রয়েছে অসংখ্য চিত্তাকর্ষক পৌরাণিক গল্প, তবে এর বিন্যাস অত্যন্ত জটিল। চীনের পৌরাণিক কাঠামো সুসংহতভাবে উপস্থাপনের জন্য জিয়াংশি এডুকেশন পাবলিশিং হাউস এবং বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রেস যৌথভাবে প্রকাশ করেছে চীনের হাজার পৌরাণিক বিশ্বকোষ। এটা একটি বই নাকি একটি ব্যাগ? এখনকার বইগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সেটা এখন সংস্কৃতি এবং ফ্যাশনের সংযুক্ত করা। মেলায় চীনের ঐতিহ্যগত কাঠ খোদাই করা দরজা ও জানালা এবং বার্ষিক গণ্য উপভোগ করতে পারেন। বেইজিং আর্টস অ্যান্ড ক্রাফটস পাবলিশিং হাউস এর প্রদর্শিত বইগুলো হচ্ছে ঐতিহ্যবাহী চীনা শিল্প ও গারো শিল্প সংস্কৃতির এক ঘনীভূত প্রকাশ। খোদাই শিল্প ও পিগি অপেরা পোশাক থেকে শুরু করে মুরাল ও সূক্ষ্ম প্রাচীন লিপি পর্যন্ত বৈচিত্র্যময় বই বেশি দর্শনার্থীকে আকৃষ্ট করেছে। বইয়ের অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি এমন বই বাঁধাই পদ্ধতিও প্রদর্শিত হয়ে মেলায়, যা অন্য সময় খুব কম দেখা যায়। বিশ্বায়নের যুগে বিদেশি ভাষা প্রতিভার চাহিদা বাড়ছে, যা বিদেশি ভাষা প্রকাশনা সংস্থার রূপান্তরকে চালিত করছে। প্রকাশকরা কন্টেন্ট প্রদানকারী থেকে ভাষা শিক্ষা ও প্রযুক্তি সমাধান প্রদানকারীদের দিকে পরিবর্তিত হচ্ছে। শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ জাগানোর জন্য চীনের ক্লাসিক কার্টুন দ্য মাঙ্কি কিং একটি প্যানোরামিক পপ আপ বইতে রূপান্তরিত করা হয়েছে। গল্পে স্তরযুক্ত স্বর্গীয় প্রাসাদ ও আলোকিত ড্রাগন প্রাসাদ বাস্তবে পরিণত হয়, যা শিশুদের পড়ার সময় গল্পের রহস্য অন্বেষণ করার সুযোগ দেয়। তরুণদের মধ্যে ডিজিটাল পড়ার চল দিন দিন বাড়ছে। এআই প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে ডিজিটালাইজেশন ও স্মার্টকরণের গতিও দ্রুততর হচ্ছে। সিআইটিআইসি প্রেস গ্রুপ তাদের নিজস্ব এআই বৃহৎ মডেল খোয়াফু প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা ঐতিহ্যবাহী প্রকাশনা শিল্পকে সহায়তা করে। এটি কাগজের বইকে ইবুক ও অডিও বুকে রূপান্তরিত করতে সহায়তা করে। বিজ্ঞান একাডেমি প্রকাশনা সংস্থার ডিজিটাল পাঠ্যপুস্তক প্ল্যাটফর্মে বর্তমানে 180টিরও বেশি পাঠ্যপুস্তক আপলোড করা হয়েছে, যা উচ্চশিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সকল স্তরকে অন্তর্ভুক্ত করেছে। এবারের বই মেলায় শিশু সাহিত্য বইগুলো একটি খুব আকর্ষণীয় অংশ, আর এত বৈচিত্র্যময় নতুন বই দেখা যাচ্ছে। তবে আমি খেয়াল করেছি এবারের মেলায় আন্তর্জাতিক শ্রেষ্ঠ শিশু সাহিত্য আমদানি করার পাশাপাশি চীনের স্থানীয় অরিজিনাল শিশু সাহিত্য প্রকাশের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। বর্তমানে সাংস্কৃতিক বর্ণ, অ্যানিমেশন ও প্রযুক্তির সমন্বয়ে প্রকাশনা শিল্প উন্নয়নের একটি নতুন জালিকা শক্তি হয়ে উঠেছে। অন্য খাতের উদ্যোগের সহায়তায় প্রকাশক নিজস্ব আইপিকে আরও গভীরভাবে প্রচার ও বাণিজ্যিকরণ করতে চায়। এই মেলা প্রকাশক ও উদ্যোক্তা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আপনারা একটু ভাবেন এটা কি? আসলে এটি লণ্ঠন আকারের একটি বাতি, আলো জ্বলছে, এর ভেতরে দুটো চুম্বক আছে।
এবং এর নিচে একটি টাইপ সি চার্জ ভরা আছে, খুব সহজভাবে ব্যবহার করা যায়। যদি বছর চীনের খরা বছর, আপনারা দেখতে পারেন যে একটি খরার চিত্র, খুব মজার, তাই না? প্রকাশনা শিল্পের রূপান্তর সরবরাহ শৃঙ্খলের ডিজিটাল তথ্যভিত্তিক ও স্বয়ংক্রিয় রূপান্তরের সাথে অবিচ্ছেদ্য। এআইয়ের মাধ্যমে ইনভেন্টরি অপটিমাইজ করা, রোবট দিয়ে পণ্য বাছাই দক্ষতা উন্নত করা এবং বুদ্ধিমান গ্রাহক পরিষেবা রিয়েল টাইম প্রতিক্রিয়া প্রদান করা, সব প্রযুক্তির সহায়তায় প্রকাশনা শিল্প দ্রুত উন্নয়ন করেছে। সাহিত্য থেকে শিক্ষা, মুদ্রিত বই থেকে ডিজিটাল পণ্য, বই বিনিময়ের মাধ্যম দিন দিন বহুমুখী হচ্ছে। বই হলো হৃদয় থেকে হৃদয়ের সংযোগের সেতু। যখন আমরা একে অপরের গল্প করি, তখন আমরা উভয় সংস্কৃতির প্রতি বোধ ও শ্রদ্ধাকেও গভীর করে তুলি। পূর্ব চীনের আনহুই প্রদেশের হুয়াশান কাউন্টির চিনচি মাউন্টেনের সেন্টি গার্ডেন, সেই চা বাগানে এখন ফসল ঘরে তোলার তোড়জোড় চোখে পড়ার মতো। রঙিন বসন্তে সেখানে রীতিমতো শস্য বৃষ্টির মৌসুম চলছে, আর ঠিক এই সময়টাই কিন্তু পর্যটন খাত ফুলে ফেঁপে ওঠে। নিসর্গপ্রেমীরা ছুটে যান সেখানে। সেই চা বাগানের ধুম ব্যবস্থায় চোখ বুলিয়ে আসা যাক। পূর্ব চীনের আনহুই প্রদেশের হুয়াশান কাউন্টির পাহাড় ঘেরা চিনচি মাউন্টেন সেন্টি গার্ডেন বসন্ত এলেই যেন রং, গন্ধ আর বাস্তবতার এক অনন্য মেলবন্ধনে জেগে ওঠে। এই সময়টাকে স্থানীয়রা মজা করে বলেন শস্য বৃষ্টির মৌসুম। চারদিকে কচি চা পাতার সবুজ ঢেউ, আর সেই ঢেউ তুলতে ব্যস্ত অসংখ্য হাত। প্রকৃতি আর মানুষের এক সুরেলা সহাবস্থান। এই অঞ্চলটি বিশেষভাবে পরিচিত তার রাজসিক হলুদ আভাযুক্ত হুয়াংইয়া চায়ের জন্য। দেশের মোট উৎপাদনের প্রায় অর্ধেকই আসে এখান থেকে। ফলে বসন্ত মানেই শুধু ফসল তোলা নয়, বরং এক উৎসবমুখর পরিবেশ, যেখানে চা হয়ে ওঠে সংস্কৃতি, অর্থনীতি আর পর্যটনের কেন্দ্রবিন্দু। চা সংগ্রহের এই মৌসুমে পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। নিসর্গপ্রেমীরা ছুটে আসেন পাহাড়ি ঢালে ছড়িয়ে থাকা বাগানগুলোতে। কেউ নিজের হাতে চা পাতা তুলছেন, কেউ শিখছেন ঐতিহ্যবাহী প্রক্রিয়ায় চা তৈরির কৌশল, আর দিন শেষে অপেক্ষা করে এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। স্থানীয় রন্ধনশিল্পীরা চা পাতা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন 1 ডজনেরও বেশি বিশেষ পদ। চায়ের সুবাস মেশানো মাংস, নদীর টাটকা মাছ কিংবা চিংড়ির অভিনব রান্না, প্রতিটি পদই যেন নতুন স্বাদের গল্প বলে। এখানে চা শুধু পানীয় নয়, বরং একটি পূর্ণাঙ্গ খাদ্য সংস্কৃতির অংশ। আমরা সকালে চা তুলেছি, দুপুরের মধ্যে শিখেছি সেই চা তৈরির প্রক্রিয়া। এরপর চা দিয়ে তৈরি নানা খাবারও চেখে দেখেছি। গোটা অভিজ্ঞতাই ছিল অসাধারণ। চা আর পর্যটনের এই মেলবন্ধন হুয়াশান কাউন্টিকে এনে দিয়েছে নতুন পরিচিতি। বর্তমানে এখানে গড়ে উঠেছে 100টিরও বেশি চা থিম ভিত্তিক হোমস্টে, 20টি মানসম্মত চা ভ্রমণ পথ এবং 200টিরও বেশি চা স্বাদ গ্রহণ কেন্দ্র। ফলে পর্যটকদের জন্য প্রতিটি ভ্রমণ হয়ে ওঠে আরও বৈচিত্র্যময় ও উপভোগ্য। সব মিলিয়ে চিনচি মাউন্টেনের এই চা বাগানগুলো শুধু কৃষির গল্প বলে না, এগুলো বলে এক বদলে যাওয়া গ্রামের গল্প, যেখানে চায়ের সুবাসে ভর করে এগিয়ে যাচ্ছে অর্থনীতি, সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রা। মুসলিম মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।